ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আঞ্চলিক রাজনীতির খেলায় নামলেন? নরেন্দ্র মোদীর সাথে মিয়ানমারের নবনির্বাচিত রাষ্ট্রপতি জেনারেল মিন অং লাইংয়ের ১লা জুনের যে বৈঠক, সেটি কি কেবল কূটনীতি নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতি বদলে দেবার শুরু? রাজনীতির এই নতুন সমীকরণে কি চাপে পড়ছে আমেরিকা এবং বাংলাদেশ? এই জুন মাসের প্রথম সপ্তাহে আসলে ভারত এবং আফ্রিকার কয়েকটি দেশের একটি বৈঠক হবার কথা ছিল, কিন্তু আফ্রিকার বেশ কয়েকটি দেশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় সেই বৈঠকটি স্থগিত করা হয়েছে এবং সেই বৈঠকটিতে আসলে মিয়ানমারেরও যোগ দেবার কথা ছিল। তো সেই জায়গায় সেই বৈঠকটি স্থগিত হবার ফলে মিয়ানমারের প্রেসিডেন্ট জেনারেল মিন অং তিনি আগামীকাল ৩০শে মে ভারতে আসবেন, ৪ দিনের সফরে আসবেন এবং ১লা জুন তার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হবে। এই মিয়ানমারের রাষ্ট্রপতির আসন্ন ভারত সফর নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বর্তমান পার্সপেক্টিভে জিওপলিটিক্যাল সিচুয়েশনে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ যে আরআইসির কথা কয়েকদিন ধরে বলছি, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না, সেই আরআইসির সাথে এই ত্রয়ীর সাথে এখন দেখা যাচ্ছে যে মিয়ানমারও যুক্ত হয়েছে। এবং মিয়ানমার কেন এত ইম্পর্টেন্ট, কেন মিয়ানমারের দিকে আমেরিকারও কুনজর পড়েছে এবং বাংলাদেশকে ব্যবহার করে কেন সে মিয়ানমারে ঢুকতে চেয়েছিল, এর অন্যতম কারণ হলো রেয়ার আর্থ মিনারেলস। এই রেয়ার আর্থ মিনারেলস হলো এটা ১৭টা ধাতব পদার্থের একটা গ্রুপ এবং এইটাকে বলা হয় যে বর্তমান আধুনিক বিশ্বের নতুন তেল। আপনি প্রযুক্তি বলেন, সামরিক অস্ত্র বলেন, সবকিছুর তৈরিতে কিন্তু এটা লাগছে। এই যে ড্রোন, রাডার, যুদ্ধ বিমান, সাবমেরিন, সবকিছু তৈরিতে, ইভেন এই যে বৈদ্যুতিক গাড়ি, চিপস, কম্পিউটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সবকিছুর জন্য এই রেয়ার আর্থ মিনারেলসটা দরকার। এই রেয়ার আর্থ মিনারেলস, যেটাকে বাংলায় বলে বিরল খনিজ, এই বিরল প্রকৃতির খনিজটা আসলে অতটা বিরল নয়, এটা অনেক বেশি আছে কিন্তু এটা ঘনত্ব কম থাকে, সুতরাং এটা উত্তোলন করাটা খুব ব্যয়বহুল এবং যেহেতু ঘনত্ব কম, এটা উত্তোলনের পরে প্রসেস করতে হয়, পরিশোধিত করতে হয় এবং যেটা আরো ব্যয়বহুল। সো এই প্রসেসিং এর অ্যাবিলিটিটা সব দেশের নাই এবং এই রেয়ার আর্থ মিনারেলস এর এটা মোটামুটি বলা যায় যে সারা পৃথিবীতে যে সাপ্লাই চেইন সেটা চীনের দখলে। যে কারণে ভয়টা যে চীন যদি কখনো এই মিনারেলস এক্সপোর্ট করতে বাধা দেয়, তাহলে বিশ্বের প্রযুক্তি এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো এই রেয়ার আর্থ মিনারেল দিয়ে তৈরি হয় সেগুলো হুমকির মুখে পড়ে যাবে। এই জন্য ভারত, ইউরোপ, আমেরিকা সবাই কিন্তু উদ্বিগ্ন এবং সবাই নতুন নতুন সোর্স খুঁজতেছে যে কোথায় রেয়ার আর্থ মিনারেলস এর নতুন খনিজ পাওয়া যায়। তো যেটা বললাম যে চায়না অনেক এগিয়ে আছে এবং চায়নার যে রেয়ার আর্থ মিনারেলস তার প্রায় 50% আসে এই মিয়ানমার থেকে। চায়নার সীমান্তবর্তী দুটো স্টেট আছে, কাচিন স্টেট এবং শান স্টেট। সেখানে কাচিনের সবচেয়ে বড় রেয়ার আর্থ মিনারেলের খনি আছে। সেখান থেকে তারা র ম্যাটেরিয়ালটা ট্রান্সপোর্ট করে চীনে নিয়ে যায় এবং সেখানে প্রসেস করা হয়। চীনা কোম্পানি এবং এই যে মিয়ানমারের সীমান্ত এলাকায় যেসব বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদেরও কিন্তু চীন কাজে লাগায় এই ট্রান্সপোর্ট করার জন্য, মানে মিনারেল গুলো খনিজ থেকে উত্তোলনের পরে ট্রান্সপোর্টের ব্যাপারে এরা হেল্প করে। তারপর চায়নায় যাওয়ার পরে চায়নাটাকে প্রসেস করে পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করে। ইভেন এই যে টেসলা গাড়ি ইলন মাস্কের, সেটাও কিন্তু তৈরি হয় চায়নায়। তো সেই জায়গা থেকে চায়না এই মিয়ানমারের সাথে একটা খুব ভালো সম্পর্ক রাখছে, ভারতও একটা ভালো সম্পর্ক রাখতেছে, রাশিয়াও একটা ভালো সম্পর্ক রাখছে এবং এই চারটা দেশ যখন এক হয়ে যাচ্ছে এবং আপনি যদি এই পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনটি দেখেন, মমতার পরাজয়ের মধ্য দিয়ে এটি বিজেপির দখলে গেছে এবং তার ফলে বাংলাদেশের সাথে
ভারতের যে সীমান্ত, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, ওই বেলটা পুরোটাই তো এখন বিভিন্ন রাজ্যে বিজেপির দখলে। সুতরাং বিজেপির দখলে হওয়াতে যেটা হয়েছে যে মমতাকে আমি নিজেও বলেছি ডিপ স্টেটের এজেন্ট বলা হয়। তো এর ফলে সীমান্ত বরাবর আমেরিকার যে অ্যাক্সেসটা ছিল বা আমেরিকার দোসর যারা আছে বাংলাদেশে, তাদের যে পশ্চিমবঙ্গ দিয়ে যে অ্যাক্সেসটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সুতরাং এখন এই অঞ্চলে আমেরিকার বাংলাদেশ ছাড়া আর কোনো মিত্র নেই। শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে আমেরিকা আসলে কত দূর যেতে পারবে, এবং এই বাকি 4টি দেশ যদি এক হয়ে যায়, জিওপলিটিক্যাল রাজনীতির যে নতুন সমীকরণটা হবে সেটা বাংলাদেশ এবং আমেরিকার উপরে কতটা চাপ সৃষ্টি করবে। এই কারণেই বিশ্ব কিন্তু তাকিয়ে আছে 1 তারিখে মোদি এবং জেনারেল মিন অং লাইং এর মধ্যকার বৈঠকটার দিকে, এবং ধারণা করা হয় যে এই বৈঠকে এই সম্পর্কগুলো নিয়ে আলোচনা হবে, রিসোর্স নিয়ে আলোচনা হবে, রিসোর্স শেয়ারিং নিয়ে আলোচনা হবে, এবং এর মধ্য দিয়ে একটি বার্তা বিশ্ব পাবে। এবং আমেরিকা কদিন আগে চীনে গেছে, চীন কিন্তু $1 ট্রিলিয়ন ইনভেস্ট করতে রাজি হয়েছে আমেরিকায়, কিন্তু এই সামরিক এবং কূটনৈতিক বিষয়ে তেমন কোনো শেয়ারিং এ যায়নি। ভারতেও মার্কো রুবি চলে গেলেন, সেখানেও কিন্তু একটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার রয়েই গেছে যে ভারতে আমেরিকা ইনভেস্ট করবে, ভারত আমেরিকান ইকুইপমেন্টস কিনবে, সমরাস্ত্র কিনবে, সব ঠিক আছে, কিন্তু যখনই এই সামরিক এবং কূটনৈতিক কৌশলের বিষয়গুলো আসে তখন কিন্তু সেখানে খুব স্পষ্ট কোনো সুসংবাদ আমরা আমেরিকার পক্ষে পেতে দেই না। সুতরাং 1 জুন যে মিটিংটা হবে, এবং আমেরিকার সাথে দাসত্ব করতে গিয়ে বাংলাদেশও কিন্তু বেশ চাপের মুখে পড়েছে। বিগত সরকার, শেখ হাসিনার সরকার যেমন পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করতেন, সব দেশের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এবং তার সরকারের সময় কিন্তু আমেরিকা বাংলাদেশে প্রচুর ব্যবসা করেছে, কিন্তু কোন দেশের কাছে তিনি দাসত্বের বা গোলামির চুক্তি সই করেননি, যেটা বাংলাদেশ আমেরিকার কাছে করেছে। এখন আমেরিকার দাস হয়ে বাংলাদেশ এই পরিবর্তিত জিওপলিটিক্যাল সিচুয়েশনে কোথায় থাকবে এটা আসলে দেখতে হবে। এবার আমাদের ভিআইপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের আপডেট। ডোনাল্ড ট্রাম্পকে জাতীয় চিড়িয়াখানা আনা হয়েছে, এবং যার ফলে মিরপুরের এই চিড়িয়াখানায় প্রচুর দর্শনার্থী আসতেছে। যেটা সমস্যা হয়েছে যে মহিষা সাধারণত পানির ভেতরে থাকতে পছন্দ করে, কিন্তু সেখানে সেরকম জলাশয় নেই, তাকে পানির ভেতরে রাখা যাচ্ছে না। 2 ঘন্টা পর পর তার গায়ে পানি ঢেলে দিচ্ছে হামিদ নামের একজন চিড়িয়াখানার কর্মচারী। তো অচিরেই তার জন্য একটা ছোট জলাধার বা জলাশয় বানানোর চেষ্টা করা হচ্ছে। আর প্রতিদিন কিছুক্ষণ পর পর আমেরিকান এম্বাসি থেকে এই ডোনাল্ড ট্রাম্পের খোঁজ নেওয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে দেখতে এসে বিভিন্ন মানুষ নানান মজাদার উক্তি করছে, আবার কিছু কিছু দর্শক লাঠি দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচানোর চেষ্টা করছে। আসিফ নজরুলের জরিপেও কেন 80% মানুষ শেখ হাসিনাকে চাইছে, এবং এই জরিপটি করবার নেপথ্য কারণ কি? কারণ জরিপের ফলাফল কি আপনারা জানেন, ইতিমধ্যে এটা ভাইরাল হয়ে গেছে এবং আপনারা এটা নিয়ে চর্চা করছেন, আলাপ করছেন। কিন্তু আসলে এই জরিপে এত মানুষ কেন শেখ হাসিনাকে বাংলাদেশে আসুন, তিনি নেতৃত্বে ধরুন, এগুলো কেন চাইছে? আমি আসলে এই জরিপটা একদিন আগের আমি ইচ্ছাকৃতভাবেই একটু দেরি করছিলাম যে এই জরিপটা আসলে কোথায় যায় এটি দেখার জন্য। কারণ গতকালকে যখন এই জরিপটা আসিফ নজরুল চালু করলো, তখন আমি দেখলাম যে তখনই প্রায় 2/3 মানুষ, অর্থাৎ 2/3 মানুষ শেখ হাসিনা দেশে আসুন, হাল ধরুন, রাজনীতি করুন, এটা চাইছে। আমি ভাবলাম যে না, একটা দিন অন্তত পক্ষে 24 ঘন্টা অপেক্ষা করে এই জরিপটা কোথায় যায়। এবং এই জরিপটা আসলে কোথায় যায় আমার অপেক্ষা করাটা এই কারণেই সার্থক যে এই জরিপটা যে জায়গায় যাচ্ছে সেটি অভাবনীয়। যে এখন যেটি দেখা যাচ্ছে এই মুহূর্তে আমি যখন এটার দৃষ্টি রাখছি,
তখন প্রায় 65,000 এতে রিয়াকশন পড়েছে। আগে জরিপ কি বিষয় সেটি একটু বলে নিই। যে আসিফ নজরুল লিখেছেন একটি জরিপ, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না। আপনি কি একমত? একমত হলে হা হা ইমোজি বা সাইন দিন, আর না হলে লাইক দিন। অর্থাৎ ফিরে আসবেন না, বুঝুন, ফিরে না আসলে হাহা দিতে হবে। যে ফিরে না আসার পক্ষে আপনি যদি থাকেন হাহা দিতে হবে, আর যদি ফিরে আসার পক্ষে থাকেন তাহলে আপনি লাইক দিন, এমনটা। তো সেখানে কি হয়েছে দেখুন, আমি যে মুহূর্তে এই জরিপটায় প্রায় 24 ঘন্টা পরে আমি এই জরিপটায় দৃষ্টি রাখছি, সেখানে 65,000 রিয়াকশন পড়েছে। 65,000-এর মধ্যে 47,000 লাইক দিয়েছে আর হাহা দিয়েছে 16,000। এর মানে কি বুঝলেন? 16,000 মানুষ চাইছে না শেখ হাসিনা ফিরে আসুন, 47,000 মানুষ চাইছে ফিরে আসুন। যত এই জরিপের সময়টা বাড়ছে তত এই মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে আসুন, বাংলাদেশের রাজনীতি করুন, রাষ্ট্রের দায়িত্ব নিন, এমনটা চাইছে। এই জরিপ এটি বলে। একবার চিন্তা করুন যে আওয়ামী লীগ সর্বশেষ, যদি আওয়ামী লীগের ভূমিধস জয়ের একটা বিজয় যদি আপনি চিন্তা করেন, 2008 সালের নির্বাচনে 48% ভোট পেয়েছিল। আর 2024 সালে যখন ক্ষমতা ছেড়ে দেয় তখন আওয়ামী লীগের জনপ্রিয়তা 48% ছিল না, এটা 30%-এর নিচে নেমে এসেছিল 24 সালের মানে শেষ দিকে। 24 সালের যে জানুয়ারির 7 তারিখে যে নির্বাচনটি হয়েছিল, এমনকি ওই নির্বাচনটাও যদি সব দলের অংশগ্রহণ হতো এবং একটি নিরপেক্ষ নির্বাচন হতো, আওয়ামী লীগ হেরে যাওয়ার মতো অবস্থা ছিল। আওয়ামী লীগের প্রচুর ভালো কাজ আছে। আজকে বাংলাদেশ একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছেই ভালো কাজের কারণে। কিন্তু ভালো কাজের চেয়ে একটা দল যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন খারাপ কাজগুলো মানুষের চোখে পড়ে বেশি। আর খারাপ বিতর্কিত কিছু হাইব্রিড দুর্বৃত্ত এসে দলকে দুর্নাম করবার কারণে 24-এর শেষ দিকে জনপ্রিয়তায় কিন্তু মারাত্মক ধস নেমে গিয়েছিল। অথচ দেখুন আওয়ামী লীগ এখন কার্যক্রমে নেই, কাজে নেই, মাঠে নেই। আওয়ামী লীগের জনপ্রিয়তা কিভাবে ধাম ধাম করে বাড়ছে। এবং কার জরিপে? যে কালপ্রিট, আওয়ামী লীগ বিরুদ্ধ, দেশ বিরুদ্ধ, তার জরিপে, আসিফ নজরুলের মতো কুলঙ্গারের জরিপে শেখ হাসিনাকে চাইছে আবার। বুঝতে পারছেন কি ঘটছে রাজনীতিতে? বুঝতে পারছেন যে রাজনীতিতে একটা টর্নেডো ঘটছে? আর এখন প্রশ্ন হচ্ছে যে আসিফ নজরুল কেন এই জরিপটা কেন করতে চাইলেন? আসিফ নজরুল একটা কুলঙ্গার বাংলাদেশের। উনি এই বাংলাদেশে জন্ম নিয়েছেন, জন্ম নিয়ে একটা কুলঙ্গার। এটা নিয়ে ব্যাখ্যা দিলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যায়। আমরা বিভিন্ন সময় কথা বলেছি। এই কুলঙ্গার কোন জরিপ সংস্থা বা কারো জরিপে আসলে বিশ্বাস করতে চাইছেন না। বিশ্বাস না করতে চাওয়ার কারণে এই আসিফ নজরুল ভাবছেন যে ঠিক আছে, আমি আমার নিজের পেজে একটা জরিপ করি। তো আসিফ নজরুলের অনুসারী কারা? আওয়ামী লীগেররা? সাধারণ মানুষ? কারা? সাধারণ মানুষ। এবং ওখানে আছে বিএনপি সমর্থিত, জামাত সমর্থিত, অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী, অর্থাৎ স্বাধীন। এই মুহূর্তে তো গত 2 বছরে আপনাদের কাছে নিশ্চয়ই প্রমাণিত যে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দলটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার একমাত্র প্রহরী। সেই জায়গা থেকে আসিফ নজরুলের ফেসবুকের সাথে থাকার কথা না। তো সেই আসিফ নজরুলের ফেসবুকে বিস্ফোরণ ঘটিয়েছে। জরিপ করার কারণ অন্য কোনো জরিপ সংস্থারে আসিফ নজরুলদের এখন আর বিশ্বাস হয় না। তারা আসলে বাংলাদেশের হাওয়াটা বুঝতে চাইছে যে হাওয়াটা আসলে কোন দিকে। এই জরিপটা বলবো যে একদম সঠিক জরিপ। বাংলাদেশের ভোট এখন, বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে, 80% বাংলাদেশ গত 2 বছরে যেভাবে গর্ত খুঁড়ে অন্ধকার যুগে নিয়ে যাওয়া হয়েছে, 80%-এর বেশি মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে। আর আসিফ নজরুল এইটা বুঝবার জন্য আসিফ নজরুল তার জরিপে ফেসবুকে কমেন্ট অপশন অফ করে রেখেছে। এখানে শতভাগ কমেন্টে আসিফ নজরুল গালি খাবেন, যার দরুন
আজকে এই অবস্থা। কমেন্ট অফ রেখে জরিপ, এবং আসিফ নজরুল বুঝতে চেষ্টা করছে হাওয়া কোন দিকে, হাওয়া কি অবস্থা দেশের। আসিফ নজরুল আপাতমস্তক একজন পোল্ট্রিবাজ মানুষ, তো এই পোল্ট্রিবাজে কোনো ধান্দাবাজি আছে, কিন্তু এবার আর এই বাংলাদেশে অন্ততপক্ষে আসিফ নজরুলের জীবদ্দশায় আসিফ নজরুলের জীবন শেষ। জীবন শেষ এই অর্থে, অতীতে যত পোল্ট্রিবাজি করে এখানে গেছেন, প্রগতিবাদী পক্ষে থেকেছেন এবং রক্ষণশীল পক্ষে থেকেছেন, এখন তিনি রক্ষণশীল, সেই জায়গা থেকে আবার প্রগতিবাদী পক্ষে যাবেন, এই সুযোগ বাংলাদেশের মানুষ দেবে না। আর এটা বুঝতে চাওয়ার কারণে আসিফ নজরুলের এই জরিপ করা, এবং এই জরিপ পরবর্তী সময়ে তারা সিদ্ধান্ত নেবেন, এমনকি এদেশে থাকবেন না দেশ ত্যাগ করে পালিয়ে যাবেন, সেই সিদ্ধান্ত নেবেন। এই কারণে আসিফ নজরুল একটা জরিপের চিন্তা ভাবনা করে জরিপটা করলেন, এবং এই জরিপে অভাবনীয় ফলাফল এলো আওয়ামী লীগের পক্ষে, এবং এটাই বাস্তব। এই মুহূর্তে আওয়ামী লীগের ভোট 80%-এর বেশি। আমরা গত প্রায় 2 বছর যাবতই বলছি যে আওয়ামী লীগের ভোট বাড়ছে, এটা 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 60, 70 এভাবে বাড়তে বাড়তে আজকে মানুষের যখন পেট ঠেকে গেছে দেয়ালে, তখন আওয়ামী লীগের জনপ্রিয়তা 80%-এর উপরে মানুষের মধ্যে এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা। বাকি শুধুমাত্র বাংলাদেশ বিরোধী, রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী তারা অন্য পক্ষে, অর্থাৎ এই যে বিএনপি, জামাত, অন্য যা কিছু আছে। আপনি একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন এদের কি পরিণতি হয়, তখন বুঝবেন। এই জরিপটা বাংলাদেশের চিত্র। প্রিয় দর্শক, দিল্লিতে কোয়াড দেশগুলোর বৈঠক হয়ে গেল গত 26শে মে পরশু। জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা এই জন্য দিল্লিতে এসেছিলেন। কোয়াড বা কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ তৈরি হয়েছিল ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ও সামুদ্রিক চাপের মোকাবিলায় পৃথিবীর 4টি বড় দেশ আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত, এই 4টি দেশ একসাথে মিলে তারা চেয়েছিল চীনের এই চাপ, সামুদ্রিক চাপ এবং প্রভাব, তার মোকাবিলায় নিজেদের মধ্যে সমন্বয় জোরদার করার জন্য। এটা শুনতে অনেকের কাছে দূরের কূটনীতি মনে হতে পারে, কিন্তু এর ঢেউ বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে পারে শুধু নয়, ইতিমধ্যে পৌঁছে গেছে। কারণ এই বৈঠকে ভারত, আমেরিকা, জাপান আর অস্ট্রেলিয়া তারা বৈঠক শেষে যে ভাষা ব্যবহার করেছে তাদের জয়েন্ট রিড আউটে, তাতে পরিষ্কার তারা ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা, সমুদ্রপথ, প্রযুক্তি, জ্বালানি আর সাপ্লাই চেন এই সব একসঙ্গে ধরে নতুন এক কৌশল সাজাচ্ছে। আর বাংলাদেশ ঠিক সেই ভূগোলের মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে বে অফ বেঙ্গল, চট্টগ্রাম বন্দর, সমুদ্রপথ, ডিজিটাল কানেক্টিভিটি আর আঞ্চলিক ভারসাম্য সবকিছু একসঙ্গে এসে মিশেছে। এই কারণেই আজকের আলোচনার মূল প্রশ্ন হলো দিল্লির কোয়াড বৈঠকের প্রভাব বাংলাদেশের ওপর কি হতে চলেছে। এবং আরেকটু সোজা করে বললে, ঢাকা কি এখন বড় শক্তিগুলোর নতুন টানাপোড়েনের কেন্দ্রে ঢুকে পড়ল? আর এই আলোচনার স্বাভাবিক পরিণতি কিভাবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে অবশ্যম্ভাবী করে তুলতে পারে বা অনেকটাই করে তুলেছে ইতিমধ্যে, সেই বিষয়টি আলোচনার মধ্যে আনব। প্রথমে খুব সংক্ষেপে বুঝিনি এবারে দিল্লির কোয়াড বৈঠক কি বার্তা দিয়েছে। যৌথ বিবৃতিতে তারা ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিকের কথা বলেছে। সাউথ চায়না সি আর ইস্ট চায়না সিতে চীনের জবরদস্তি আচরণ নিয়ে উদ্বেগ জানিয়েছে। মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস বা সমুদ্র সংক্রান্ত সচেতনতা জোরদার করার কথা বলেছে। আর ক্রিটিক্যাল মিনারেলস, যে রেয়ার
মিনারেলস যেগুলোকে বলা হয় রেয়ার মেটালস, সেই সিকিওর আন্ডারসি কেবলস, ট্রাস্টেড টেকনোলজি এবং ফিজিতে পোর্ট ইনফ্রাস্ট্রাকচারের মতো বাস্তব পদক্ষেপ ঘোষণা করেছে। অর্থাৎ এটা শুধু রাজনৈতিক বিবৃতি নয়, এটি নিরাপত্তা, অর্থনীতি, প্রযুক্তি আর অবকাঠামো সব মিলিয়ে একটা স্ট্র্যাটেজিক প্যাকেজ নিয়ে এসছে। এখন প্রশ্ন, এই বিবৃতিতে কি বাংলাদেশের নাম আছে? না, বাংলাদেশের নাম নেই, কোথাও নেই। শেখ হাসিনার নাম নেই, বাংলাদেশের নির্বাচন নিয়েও কিছু নেই, এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও একটি লাইন নেই। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, কারণ অনেক সময় আমরা রিজিওনাল কম্পিটিশনকে খুব দ্রুত ডোমেস্টিক রেজিম চেঞ্জ গল্পে নিয়ে চলে যায় এবং নথিভুক্ত তথ্য বলছে কোয়াডের প্রকাশ্য অবস্থান এখনো বাংলাদেশ স্পেসিফিক পাওয়ার ইঞ্জিনিয়ারিং নয়, বরং একটা বিশদভাবে ওয়াইডার ইন্দো প্যাসিফিক ব্যালেন্সের কথা এখানে বলা হয়েছে। তাহলে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ? কেন বাংলাদেশকে এই আলোচনায় নিয়ে এলাম? কারণ বাংলাদেশের অবস্থান এমন এক জায়গায় যেখানে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশপথ, বন্দর সংযোগ, জাহাজ চলাচল